কে শুনলাম 4টা গল্প নাকি একসাথে? হ্যাঁ, এই প্রথম 4টা গল্প এপিসোড 1 থেকে 4 একসাথে দেওয়া হচ্ছে। যারা নতুন পুরানো শ্রোতা আছে সবার সুবিধার জন্য। সামনে উপন্যাস আসছে। বাহ 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 বাহ, বেশ বেশ বেশ। তাহলে চলো ওই 4টা গল্প তাহলে শুনে ফেলি ঝটপট। হ্যাঁ চলো 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 চলো। বাংলা সাহিত্যের অসাধারণ সব রহস্য, রোমাঞ্চ, হাসি, অদ্ভুতরে অনুবাদ, গোয়েন্দা গল্প ও উপন্যাস প্রভৃতি নিয়ে আয়োজন আমাদের এই বাংলা অডিও বুক স্টুডিও চ্যানেলে। আর আজকে আমরা আয়োজন করেছি আমাদের প্রথম 4টি এপিসোড 1 থেকে 4 পর্যন্ত ছোট গল্পগুলি একসাথে একটি ভিডিওতে। গল্পগুলি প্রকাশিত হয় দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত কিশোর চোর ও হাসির গল্প সমগ্র থেকে। তাহলে স্বাগতম আমাদের এই গল্পগুচ্ছ আয়োজনে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোট গল্প চোরে ডাকাতে। সে আমলে আমাদের পরগনায় বিখ্যাত চোর ছিল সিধু। তার হাত খুব সাফ ছিল, মাথা ছিল ঠান্ডা আর তুখোড় বুদ্ধি। দিনের বেলায় সিধু গৃহস্থের মতো চালচলন বজায় রাখত। আমাদের বাড়িতেও বেড়াতে টেরাতে আসতো সে। আর 5 জনের মতোই ঠাকুমা তাকেও ফল টল খাওয়াতেন, মুড়ি মেখে দিতেন। কেবল সে চলে যাবার পর ঠাকুমা গেলাস বাটি গুনে দেখতেন সব ঠিকঠাক আছে কিনা। সিধু সব বাড়িতে যেত খবর করতে, কার বাড়িতে নতুন লোক এলো, কি নতুন কাপড় চোপড় এলো দোল দুর্গোৎসবে, কোন বাড়িতে টাকা পয়সার আমদানি হচ্ছে ইত্যাদি। খবর বুঝে রাত বিরেতে হানা দিত সেই বাড়িতে। এমন সব মন্ত্র জানা ছিল তার যে সেই মন্ত্রের জোরে বাড়িতে সবাই নিঃসাড়ে ঘুমত। সিধু হাসতে হাসতে চুরি করে নিয়ে যেত সব। এমনকি যাওয়ার আগে গেরস্তের ঘরে বসে দুদণ্ড জিরিয়ে তামাক টামাক খেয়েও যেত। আমরা ছেলেবেলায় যখন তাকে দেখেছি তখন সে বেশ বুড়ো, পরনে ফরাসডাঙ্গার ধুতি, গিলে করা পাঞ্জাবি, পায়ে নিউকাট, মুখে পান আর গলায় গান। বুড়ো বয়সেও বেশ শৌখিন ছিল সে। 4 আঙ্গুলে 4টে করে আংটি পরত। বাজার করতে গিয়ে দরাদরি করতো না। চুরি করে প্রচুর পয়সা করেছিল সে। বাড়িতে 10-12টা গরু, 7-8 জন ঝি চাকর, জুড়ি গাড়ি সবই ছিল তার। বুড়ো বয়সে তার ভীমরতি হয়েছিল খানিকটা। তখন তার চোখে ছানি আসছে, বাত ব্যাধিতেও কষ্ট পাই। খুব দরকার না পড়লে চুরি করতে যেত না। এদিকে তার ছোট মেয়ে বিবাহযোগ্য হয়েছে, একটা ভালো সম্বন্ধও পেয়ে গেল। মেয়ের বিয়ে, তার খরচও কম নয়। তার বউ তখন তাকে প্রায় খোঁচাত। মেয়ের বিয়ে আষাঢ়ে, তোমার তো গরজই নেই দেখছি। অত বড় ব্যাপার, তার খরচাপাতি আসবে কোত্থেকে? রাতের দিকে একটু আধটু বেরোলে তো হয়। সিধু তখন তার কাঁকালের ব্যথার কথা বলতো, চোখের ছানির কথা বলতো, কিন্তু তার বউ সেসব শুনত না। শোনা যায় বুড়ো বয়সে সিধুর কিছু ভূতের ভয়ও হয়েছিল। নিশুত রাত বেরোতে সাহসও পেত না। আমাদের পরগনায় আরও একজন বিখ্যাত লোক ছিল, তার নাম হালিম। লোকে বলতো হালুম মিয়া। তা হালিম ছিল সাংঘাতিক ডাকাত। যেমন তার বিকট চেহারা তেমন তার সাহস। যে বাড়িতে ডাকাতি করবে সেই বাড়িতে 7 দিন আগে গিয়ে তার সাগরে চিঠি দিয়ে আসতো যে অমুক দিন হালিম সে বাড়িতে ডাকাতি করতে আসবে। সে আমলে পূর্ববঙ্গে গ্রামেগঞ্জে দারোগা পুলিশ খুব বেশি ছিল না। তাছাড়া খালবিল জঙ্গলের দেশ বলে অধিকাংশ জায়গায় ছিল দুর্গম। সেসব জায়গায় চোর ডাকাতদের ভারী সুবিধা। হালিম বা হালুম মিয়াকে তাই কেউ কখনো জব্দ করতে পারেনি। সে ছিল দারুণ লাঠিয়াল, অসম্ভব সাহসী। দরকার না পড়লে খুন করতো না। জমিদার বা ধনীরা সাধারণত হালিম মিয়া ডাকাতি করতে এলে খাতির টাতির করত। শোনা যায় হালিম যে বাড়িতে ডাকাতি করতে যেত সে বাড়িতে আগে থেকেই বিয়ে বাড়ির মতো করে সাজানো হতো, রোশনাই দেওয়া হতো, ভালো খাবার দাবারের বন্দোবস্ত থাকতো। তো হালিম উপস্থিত হলে বাড়ির মালিক হাত জোর করে করত। হালিম বিনা বাধায় ডাকাতি করে চলে আসতো, কিংবা ঠিক ডাকাতি তাকে করতে হতো না। বাড়ির লোকেরা তাকে সিন্দুকের চাবি টাবি খুলে সব গুনে গেঁথে দিয়ে দিত। কিন্তু সকলের দিন তো আর সমান যায় না। আমাদের ছেলে বয়সে সে কিংবদন্তির ডাকাত হালিমও বুড়ো হয়ে গেছে। গোরস্থানের কাছে তার বেশ বড় বাড়ি,
তারও দাস দাসী, ধানের মাড়াই, জোর জমি, গরু সবই আছে। আমরা হালিমকে দেখতাম কানে আতরের তুলো গুঁজে, চোখে সুরমা দিয়ে, চমৎকার চেক কাটা সিল্কের লুঙ্গি আর মখমলের পাঞ্জাবি পরে জমিদারের পুকুরে ছিপে মাছ মারছে। চোখ দুখানা সবসময় লাল টকটকে। ডাকাতি করা তখন ছেড়েই দিয়েছে, তবে শিক্ষানবিশ ডাকাতরা তার কাছে তালিম নিতে আসতো। সিধুর কথা যা বলছিল, বউয়ের তাড়নায় অবশেষে সে একদিন রাতে চুরি করতে বেরোলো। চোখের ছানির জন্য রাস্তাঘাট ভালো ঠাওয়ার হয় না, তাই সঙ্গে হারিকেন নিল। একা যেতে ভূতের ভয়, তাই একজন চাকরকেও ডেকে নিল সঙ্গে। রাস্তায় সাপখোপের গায়ে পা পড়তে পারে ভেবে হাততালি দিয়ে দিয়ে পথ হাঁটতে লাগলো, আর ভূত প্রেত তাড়ানোর জন্য তার স্বরে রাম রাম করতে লাগলো। সেই হাততালি আর রাম নামের চোটে এত বিকট শব্দ হচ্ছিল যে রাস্তার দুপাশের বাড়িঘরে লোকজনের ঘুম ভেঙে যেতে লাগলো। তারা সব উকি মারিয়ে দেখছে ব্যাপারখানা কি। অনেকে ধারণা হলো সিধু চোর ধার্মিক হয়ে গেছে, তাই রাত থাকতে উঠে ঠাকুরের নাম নিতে নিতে প্রাতস্নান করতে যাচ্ছে নদীতে। এদিকে বিধুর হলো বিপদ। যে বাড়িতেই ঢুকতে যায় সেই বাড়িতেই দেখে গৃহস্থ সজাগ রয়েছে। ঘুরে ঘুরে হয়রান হয়ে গেল সে। কত ঘুম পাড়ানি মন্ত্র পাঠ করল, কিন্তু বুড়ো বয়সে মন্ত্রের জোরও কমে এসেছে, তেমন কাজ হয় না। ঘুরে ঘুরে হয়রান হয়ে গোরস্থানের কাজ বরাবর এসে এক গাছতলায় বসে জিরিয়ে নিচ্ছিল সিধু। খুব ঠাওর করে সমুখ পানে দেখে বলল, ওই মস্ত বাড়ি ওটা কার রে? চাকর উত্তর দিল, ও হালুন মিয়ার বাড়ি। বটে বটে, তা হালিম মিয়া 2 পয়সা করেছে বটে, এত কথা কেয়ার করিনি বলে খুব খুশির ভাব দেখালো সিধু। এই বলেই সিধু শীতকাঠি বের করল। পরদিন গঞ্জে হইচই পড়ে গেল। হালুম মিয়ার বাড়িতে মস্ত চুরি হয়ে গেছে। সকালে হালিমের বউ পা ছড়িয়ে পাড়া জানান দিয়ে কাঁদতে বসেছে। কি হলো গো, আমার সব চেঁচে বুঝে নিয়ে গেছে গো। বলে ও বুড়ো হালিম তোর শরম নেই? তোর যার ধাপে বাগে গুঁড়োতে 1 ঘটে জল খেত তার বাড়িতে চুরি। বলি ও মুখ পোড়া হালিম বুড়ো, 7 সকালে গাঁদা টানতে বসেছিস? কুচু গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ফাঁসি দে, থুতু ফেলে তাদের ডুবে মার। দরজায় বসে গাঁজা খেতে খেতে হালিম কেবল রক্ত চক্ষু মেরে তাকিয়ে তার বিবিকে ধমক দিয়ে বলে, চুপ রে বাদে, যে বেটা চুরি করেছে তার গর্দানের জিম্মা আমার, দেখিস। তা শুনে বিবি আরও ঢুকতে কেঁদে ওঠে। হালিম দুটো কাজ করল। সিধুর নামে 3 ক্রোশ দূরের থানায় গিয়ে একটা নালিশ ঠুকে দিয়ে এলো, আর সিধুর মেয়ের বিয়ের ঠিক 7 দিন আগে একটা চিঠি পাঠালো তার কাছে। তোমার কন্যার বিবাহের রাত্রে আমি সদল বলে উপস্থিত হইতেছি, আমাকে অভ্যর্থনা করার জন্য প্রস্তুত থাকিও, ইত্যাদি। আর এদিকে চিঠি পেয়ে সিধু বলল, তারপর সেও গিয়ে 3 ক্রোশ দূরের থানায় দারোগাবাবুকে মুরগি আর মাছ ভেট দিয়ে মেয়ের বিয়েতে নেমন্তন্ন করে এসে দাবায় বসে ফিক করে হাসতে আর তামাক খেতে লাগলো। সিধুর মেয়ের বিয়েতে আমাদেরও নেমন্তন্ন ছিল। ছোট কাকা সমেত আমরা সবাই ঝেঁটিয়ে গিয়েছিলাম। গিয়ে দেখি হালুম মিয়া ডাকাতি করতে আসবে শুনে যাদের নেমন্তন্ন হয়নি তারাও সব এসেছে গঞ্জ সাফ করে। বিয়েবাড়ি গিজ গিজ করছে লোকে। দারোগাবাবু এসে গেছে। সিধু তাকে বিবাহ বাসরের মাঝখানে বরাসনে বসিয়ে দিয়েছে, আর বর তার পাশে একটা মোড়ায় বসে নিজের হাতে হাত পাখার বাতাস খেতে খেতে ঘামছে। তখনকার নিমন্ত্রণে 4-5 রকমের ডাল খাওয়ানো হতো। তারপর মাছ, মাংস, দই, মিষ্টি বা পায়েস দেওয়া হতো। আমরা সবে 3 নম্বর ডাল খেয়ে 4 নম্বর ডালের জন্য তৈরি হচ্ছি। এমন সময় উত্তরের মাঠ থেকে রে রে চিৎকার উঠল আর মশাল দেখা গেল। পাত ছেড়ে আমরা সব ডাকাতি দেখতে দৌড়ে গেলাম। কি করুণ দৃশ্য! 60-70 জন সাগরেদ নিয়ে হালিম এসে গেছে। সকলের হাতেই বিশাল লাঠি, বল্লম, দা, টাঙ্গি। কপালে সিঁদুরের টিপ, খালি গা, মালকোচা করে ধুতি পরা। কিন্তু সব কজনই বুড়ো সুড়ো মানুষ।
এত দূর জোর পায়ে এসে আর হল্লাচিল্লা করে সকলেরই দম ভরিয়ে গেছে। হালিমের হাঁপড়ের টান উঠেছে, তাই সিধু তাকে ধরাধরি করে নিয়ে গিয়ে বারান্দায় বসালো। কয়েকজন ডাকাত উবু হয়ে বসে কাস্তে কাস্তে বুকের শ্লেষা তুলছে। একজনকে দেখলাম হাতের ভারী কুড়ুলটা আর বইতে না পেরে একজন বরযাত্রীর হাতে ধরিয়ে দিয়ে নিজের ভেড়ে যাওয়া হাতটাকে ঝেড়ে ঝুড়ে ঠিক করে নিচ্ছে। সিধু অনেকক্ষণ হালিমের বুকে মালিশ করে দেওয়ার পর হালিমের হাঁপড়ের টানটা কমল। তখন হাতে খাড়াটা তুলে নিয়ে বলল, এবার তাহলে কাজের কথাটা হোক। সিধু হাত জোর করে বলল, তোমার মান মর্যাদা ভুলে যায়নি হে। এই নাও সিন্ধুকের চাবি, দরজা টরজা সব খোলা আছে, চলে যাও অভিতের বাড়িতে। তো তাই হলো। হুঙ্কার দিয়ে দাঁড়িয়ে উঠল, সঙ্গে সঙ্গে তার দলবল হুঙ্কার দিল। অবশ্য হুঙ্কারের সঙ্গে সঙ্গেই খক খক করে কাশিও শুরু হয়ে গেল। কিন্তু বেশ দাপটের সঙ্গেই হালিম ভেতরে ঢুকে লুটপাট করতে থাকে। নিজের বাড়িতে যেসব জিনিস চুরি গিয়েছিল সে সবই উদ্ধার করলো হালিম। সিধু আগাগোড়া সঙ্গে রইল হাত জোর করে। হালিম কোনো জিনিস নিতে ভুল করলে সিধু আবার সেটা দেখিয়ে দেয়। ওই কাঁসার বাটিটা নিলে না, বুড়ো বয়সে ভিনরুতি ধরেছে নাকি? দেয়াল ঘড়িটা যে তোমার, চিনতে পারছো না? তো এইভাবে ডাকাতি নির্বিঘ্নে এবং সাফল্যের সঙ্গে শেষ হল। সারাক্ষণ দারোগাবাবু পা ছড়িয়ে বসে তামাক টানলেন। সবাই তাঁর হাফ প্যান্টের নিচে বিশাল মোটা পা, মোটা বেল্ট আর ক্রস বেল্টে বেঁধে রাখা প্রকাণ্ড ভুঁড়ি এবং চোমড়ানো গোফের খুব তারিফ করতে লাগলো। তিনি কাউকে গ্রাহ্য করলেন। বর বেচারা নিজেকে বাতাস করতে করতে ক্লান্ত হয়ে বসে ঢুকছে। বরযাত্রী সমেত সবাই ডাকাতেই দেখছে ঘুরে ঘুরে। ব্যাপারটা শেষ হলে হালিম আর সিধু এসে দারোগাবাবুর সামনে করজোরে দাঁড়ালো। দারোগাবাবু হুঙ্কার দিলেন, ঘটনাটা কি হলো বুঝিয়ে বলো। এই বুড়ো বয়সে চুরি ডাকাতি করতে যাস, একদিন মরবি। সিধু কাঁচুমাচু হয়ে বলে, বড়বাবু, চুরি কি আর নিজের ইচ্ছাই করতে গেলাম? বউয়ের কাছে ইজ্জত থাকে না, সেই ঠেলে ঠেলে পাঠায়। হালিমও বলল, আমারও ওই একই কথা। দারোগাবাবু হাতে নল ফেলে খুব হাসলেন। তার হাসিরও সবাই প্রশংসা করলো। খাসা হেসেছে বলছিস না রে? কি হাসি, দারুণ হাসি। তারপর বারান্দায় ঠাঁই করে হালিমের দলকে খেতে বসানো হলো। হালিমের অবস্থা ভালো, কিন্তু তার শাগরেদরা সবাই হা করে। ডাল আর বেগুন ভাজা দিয়ে তারা পাক লোপাট করতে শুরু করে। সেই দেখে আমাদেরও মনে পড়লো আমাদের পাতে এবার 4 নম্বর ডাল পড়বার কথা। আমরা সব দৌড়াদৌড়ি করে ফিরে এলাম খাওয়ার জায়গায়, এবং তারপরই গন্ডগোলটা শুরু হয়ে গেল। অর্ধেক খেয়ে উঠে গেছি। ফিরে এসে হুটপাট করে বসে পড়বার কিছুক্ষণ পরেই সবাই টের পেতে লাগলাম পাতে গন্ডগোল হয়ে গেছে। কে কার পাতে বসেছি তার ঠিক পাচ্ছি না। যেমন আমার ডান পাশে ছোট কাকা বসেছিল, বাঁয়ে সুবল। পাতে 1.5 খানা বেগুন ভাজা ছিল, মুড়ি ঘন্টের একটা কানকো ছিল। এখন দেখছি ছোট কাকা উল্টো দিকের সারিতে বসে আছে। বাঁ পাশে বিপিন পণ্ডিত, পাতে 8 খানা মোটে বেগুন ভাজা। মুড়ি ঘন্টের কানকোটা নেই, একটা পটকা পড়ে আছে। ব্যাস, সবাই চেঁচামেচি করতে লাগলো। তুই আমার পাতে বসেছিস, চোর কোথাকার? আমার কুমড়ো ভাজা গেল কোথায়? ইত্যাদি এইসব বিষয়। তবু খাওয়াটা সেদিন খুব জমেছিল। ছোট গল্প চোরে দারোগায়। দারোগাবাবু শ্যামাচরণ চোর খুঁজতে বেরিয়েছেন, কিন্তু মুশকিল হলো শ্যামাচরণের দাপটে
আশপাশে 10টা গায়ে চোর ডাকাত পাজি বদমাশ বলতে কেউ নেই। তারা হয় তল্লাট ছেড়ে পালিয়ে বেঁচেছে, নয়তো গা ঢাকা দিয়ে সাধু বৈষ্ণব সেজে ভিক্ষে শিক্ষে করে দিন গুজরান করছে। শ্যামাচরণের ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, আর মানুষ তো কোন ছাড়। নিশুত রাতে ঘোড়ার পিঠে শ্যামাচরণ চলেছেন। বিশাল করাল চেহারা, ঘোড়াটার দম বেড়ে যাচ্ছে লাশ টানতে টানতে। একটু জ্যোৎস্না মতো উঠেছে, শীতকালের কুয়াশাও রয়েছে একটু। শ্যামাচরণের মন ভালো নেই। মনের দুঃখে তিনি মাঝে মাঝে হুহুঙ্কারে গান গেয়ে উঠছেন। আমি বাঁচিয়া বাঁচিয়া মরি, নীতি নীতি আমারে দাও হে বাঁচাইয়া। সেই গান শুনে ঘুমন্ত পাখি পক্ষী জেগে উঠে চেঁচাতে থাকে। বন্ধ ঘরের মধ্যে মানুষজন ইষ্ট নাম স্মরণ করতে থাকে। গরু ছাগল হাম্বা বা ম্যা করে ডেকে ওঠে। দারোগাবাবু শ্রীনিবাস চোরের আস্থানায় ঘোড়া থামিয়ে হাঁক মারলেন। শ্রীনিবাস, আছিস নাকি? শ্রীনিবাসের মতো শীতেল জন্মায়নি বললেই হয়। শ্রীনিবাসের বুড়িমা জানালা খুলে প্রণাম করে বলে, আগে না, সেই 6 মাস হলো শ্বশুর বাড়ি সেই বর্ধমানে গিয়ে বসে আছে। বলে দারোগাবাবু রওনা হলেন। পৈলান গায়ে হর হাজরার বাস, পাকা মাথার গরুচোর। তা সেখানেও শুনলেন হর হিমালয়ে গিয়ে সাধন ভোজন করতে লেগে গেছে। জগাছায় গিয়ে দারোগাবাবু মাতচোর অশ্বিনীর বাড়িতেও হানা দিলেন। শুনলেন অশ্বিনী মনের দুঃখে গলায় দড়ি দেবে বলে সোনাডাঙ্গার হাটে সেই যে দড়ি কিনতে গেছে, তারপর আর মাস চারেক ফেরেনি। ঘুরে ঘুরে ভারী ক্লান্ত হয়ে পড়েছেন শ্যামাচরণ। মাঝরাত হয়ে গেল, ভোর হতেও আর খুব একটা দেরি নেই। এর মধ্যে একটা চোরকে না পাকড়ালেই নয়। নামকরা চোরদের কাউকেই পাওয়া যাবে না বুঝে তিনি রতনপুরের রোগা চোর হনুমানের ডেরায় হানা দিলেন। তা হনুমান রাত জেগে কাঁথা সেলাই করছিল। এখন এই কাঁথা বেচেই তার সংসার চলে। দারোগাবাবুর ঘোড়ার শব্দ শুনে সে পাশ দুয়ার দিয়ে পালানোর চেষ্টায় ছিল, কিন্তু চোরদের গতি প্রকৃতি শ্যামাচরণের নখদর্পণে। ঘোড়া ছেড়ে তিনিও হনুমানের ডেরার পেছন দিকে বাঁশবনে ঢুকে ঘাপটি মেরে রইলেন। হনুমান হন্তদন্ত হয়ে বনে ঢুকতেই ক্যাঁক করে ঘাটটা ধরে ফেললেন। আকুপাক্কু করে হনুমান বলে, আগে দারোগাবাবু, পেন নাম হই, আমি তো কোনো অপরাধ করিনি হুজুর। শ্যামাচরণ ফোঁস করে দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, করিস না কেন বাপ? চুরি যে ভুলে যাবি। আগে ভুলেই গেছি। তা ভুললে চলবে না বাবা। আজ রাতে যে আমার জন্য একটু কাজে নামতে হবে। বলুন কি কাজ? আপনার জন্য জান দিয়ে দেব। শ্যামাচরণ নিশ্চিন্তে শ্বাস ছেড়ে বললেন, ওঠ ঘোড়াই। তা ঘোড়া যেখানে থামলো সেই জায়গা দেখে হনুমান বলে, আগে এই যে আপনার বাড়ি। চুপ বলে চাপা গলায় ধমক দিলেন শ্যামাচরণ। হনুমান ঢোক গিলে বলে, কি করতে হবে আগে? কি আবার? দাঁত খিঁচিয়ে দারোগাবাবু বললেন, কুলকর্ম কি ভুলে মেরে দিয়েছ? যা করে হাত পাকিয়েছ তাই একটু করে আমায় উদ্ধার করো। হনুমান করে থাকে। শ্যামাচরণ তার পিঠে হাত বুলিয়ে বলেন, ভয় পাস না, পিসির ভাড়ার ঘরটা একদম ভেতর বাড়িতে, দরজায় দাবল তালা। বাইরে পিসি নিজে বিছানা করে শুয়ে আছে। একটা কুকুর আর একটা বেড়ালও পাহারা দিচ্ছে। অনেক বাধা, এসব ডিঙিয়ে ঢুকতে হবে। তা আগে ভাড়ার ঘরে আছে কি? শ্যামাচরণ দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, ডাক্তাররা বলে কাঁচকলার ঝোল আর পেঁপে সেদ্ধ ছাড়া আর সব খাবার নাকি আমার পক্ষে বিষ তুল্য। তাই তুই নিজেই চেয়ে দেখ, এ অখাদ্য কুখাদ্য খেয়ে কেমন রোগা হয়ে গেছি। হ্যাঁ রে, আমার জন্য তোদের মায়া হয় না? এ কথায় হনুমান দুঃখ পেয়ে ফ্যাঁচ করে কেঁদে ফেলে। দারোগাবাবুর হাতে হাত বুলিয়ে বলে, আগে বড়ই রোগা হয়ে গেছেন দেবতা। শুধু রোগা? কাঁচকলা আর পেঁপে খেয়ে জীব অসাড়, মাথা ভোঁতা। রাতে দুঃস্বপ্ন দেখি, আমার চারদিকে পেঁপে আর কাঁচকলারা ভূত হয়ে নৃত্য করছে। তা এ কথাই হনুমান রাম নাম করতে থাকে। শ্যামাচরণ বললেন, 2.5 মণ ওজন ছিল রে,
এখন 2 মণ 10 সেরে এসে থেকেছে। আর বলবেন না, দুঃখে আমার বুক ফেটে যাচ্ছে। তাহলে বাবা আমার প্রাণটা বাঁচা। তার বলতে হলো না। হনুমান টপ করে চারদিকটা দেখে এসে বলল, মেহনত কম নয় হুজুর। আপনার পিসি শুধু নয়, আপনার গিন্নি, 3 ছেলে, 2 মেয়েও ভাড়ার ঘর পাহারা দিচ্ছে। শ্যামাচরণ বুঝলেন বেটা দাও মারতে চাইছে। বললেন, ঠিক আছে, তোকে খুশি করে দেব। কি করে ঢুকবি বাবা? হনুমান মাথা নেড়ে বলে, শীত দেওয়া যাবে না, চালের টিন সরিয়ে ঢুকতে হবে, শক্ত কাজ। তোকে আরো খুশি করে দেব। আপনি গরিবের মা বাপ, আসুন আমার সঙ্গে, শব্দ করবেন না। তা হনুমান মেলা বুজরুকি দেখালো, মন্ত্রতন্ত্র বিড়বিড় করলো, সম্মোহন ছড়ালো, ভূতদের ডাকাডাকি করলো, তারপর চালে উঠে পাকা হাতে টিন সরিয়ে ফেললো। দারোগাবাবু একটা মই এনে উঠে পড়লেন। পরদিন বাড়িতে হইচই। পিসি আগের দিন থেকে বাটি বাটি পায়েস আর গামলা গামলা পিঠে করে রেখেছিলেন, পরের দিন পৌষ সংক্রান্তিতে লোক খাওয়াবেন বলে। সেই সব পিঠে পায়েস লোপাট। বিস্তর ঠেলাঠেলির পর হাই তুলে দারোগাবাবু উঠে বললেন, হয়েছেটা কি? গিন্নি বললেন, আরও নাকি তেল দিয়ে ঘুমাও। তোমার রাজত্বে থেকেও কি সুখেই না আছি। ভাড়ার ঘরে কাল রাতে কত বড় চুরিটা হয়ে গেল। তা শুনে দারোগাবাবু মিষ্টি মুখে হেসে বললেন, বেটা চোরের গর্দান থাকবে ভেবেছ? দেখো কি করি। আমাদের অতি প্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোট গল্প রাতের অতিথি। আরে গোপাল বাবু যে, শুনলাম কালকে রাতে আপনার বাড়িতে নাকি চোর এসেছিল। ও, সে কি কাণ্ড মশাই! চোর বলে চোর, সাংঘাতিক চোর। চোর ডাকাতের যুগ পড়েছে মশাই। চারিদিকে এই চুরির একেবারে মচ্ছব পড়ে গেছে। কি চুরি হচ্ছে না বলুন? সোনা দানা, টাকা পয়সা, বাসন কোসন, জামা কাপড়, এমনকি জুতো, ঝাঁটা, বস্তা, পাপোশ, যা পাচ্ছে চেঁচে বুঝে নিয়ে যাচ্ছে। আর এই তো পরেশ বাবুর বাড়িতে যেদিন চুরি হলো, তার পরের দিন তাদের লজ্জা নিবারণের বস্ত্রটুকু পর্যন্ত ছিল না। তা যা বলেছেন, চোরদের আসপদ্দা দিন দিন বাড়ছে। অতি সত্য কথা। আর নরেনবাবুর বাড়িতে যে চোরটা এসেছিল, সে তো রীতিমতো নরেনবাবুকে 2-4 কথা শুনিয়ে যেতে ছাড়েনি। কেপটে, কঞ্জুস, নিচু নজর, রুচিহীন, এমনকি এমন কথা বলে গেছে, আপনার বাড়িতে চুরি করতে এসে যে ভুল করেছি, গঙ্গা স্নান করে তার প্রায়শ্চিত্ত করতে হবে। বটে, এ তো সাংঘাতিক অপমান। অপমান বলে অপমান। নরেনবাবু সেই থেকে ভারী মনমরা হয়ে পড়েছেন। 2 দিন অন্ন জল গ্রহণ করেননি। তবে কিনা বিশ্বকঞ্জুস নরেনবাবু সেই থেকে হাত বেশ দরাজ হয়েছে। এখন দেখছি বাজার থেকে বেশ বড় মাছ, ময়রার দোকান থেকে সন্দেশ এসব কিনছেন। তাই নাকি? এই জন্যই সব জিনিসেরই খারাপ আর ভালো দুটো দিক থাকে। তা আপনার বাড়ি থেকে কি কি চুরি গেল? সেসব এখনো হিসেব করা হয়নি। কিন্তু গোপাল বাবু, আপনার কবজিতে রোলেক্স ঘড়িটা তো এখনো দেখতে পাচ্ছি। ব্যাপার কি? চোর কি ওটা দামি ঘড়ি বলে বুঝতে পারেনি? আরে পারেনি মানে? ঘড়িটা একটানে খুলে নিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখে কত সালের কোন মডেল, কত দাম সব গড় গড় করে বলে গেল মশাই। তাজ্জব কথা, তবুও নেয়নি? না, ঘড়িটা খুব তাচ্ছিল্যের সঙ্গে ফিরিয়ে দিয়ে বলল, এই ঘড়ির অনেক দাম, সাবধানে রাখবেন। বলেন কি, কুলি যুগ কি শেষ হয়ে গেল নাকি মশাই? তারপর ধরুন আপনার স্ত্রীর গলায় ওই 15 ভরির সীতাহারের কথাও শুনেছি। সবাই বলে খুব দামি হার নাকি। তা সেটা নিশ্চয়ই নিয়ে গেছে। সীতাহারটা তো ছুলোই না। দূর থেকেই বলে দিল 14 ভরি 8 রতি মাপ আছে। এখনকার বাজার দর নাকি 1.5 লাখ টাকার উপরে। সেটাও নেয়নি?
আবার কেমন ধারা চোর? আপনার লোহার আলমারিটা খুলে নেই? খুলেছে বই কি, চোর বলে কথা। খুললো, দেখলো। এই আলমারিতেই তো বোধহয়। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমার সব ক্যাশ টাকা ওই আলমারিতেই থাকে। আজ লেবার পেমেন্টের জন্য 2.5 লাখ টাকা ব্যাংক থেকে তুলে এনে ওই আলমারিতে রেখেছিলাম। টাকাগুলো বের করে গুনে টনে দেখলো। তারপর থলিতে বললো তো? হ্যাঁ, থলিও একটা সঙ্গে ছিল বটে। এই র্যাকশ্যাকের মতো একটা ব্যাগ। ভরার উপক্রমও একবার করেছিল। তারপর নিজের মনে না থাক বলে যেমন ছিল তেমনই আবার আলমারিতে সাজিয়ে রেখে দিল। 2.5 লাখ টাকা? চোর 2.5 লাখ টাকা হাতে পেয়েও নিল না মশাই? আমারই তো হাত কামড়াতে ইচ্ছে করছে। কিন্তু আপনার সেই দুবাই না তেহরান থেকে আনা হীরের কালেকশনটা, লোকে তো বলে পূর্ব ভারতে আপনার মতো হীরের কালেকশন কারো কাছে নেই। ঠিকই বলে। আমি বহুকাল ধরে হীরের কালেকশন করে আসছি। ওটাই আমার নেশা। রেয়ার সব হীরের কালেকশন মশাই, লাখ লাখ টাকা দাম। তা সেসব কি আর ছাড়তে পারে? ছাড়েও নি। আমাকে দিয়ে জোর করে সিন্দুক খুলিয়ে সব আঁতি পাতি করে দেখেছে। 150 হিরে ছাড়াও নানা সাইজের মুক্ত, নীলা, পোখরাজ, চুনি, গোমেদ মিলিয়ে কয়েক কোটি টাকার পাথর। আহা, শুনেই আমার পিলে চমকাচ্ছে। তা গেল তো সেগুলো, যাবেই। অত দামি জিনিস কি আর বাড়িতে রাখতে আছে মশাই? ব্যাংকের ভোল্টে বা মাটির নিচে পুঁটে দুটে রাখতে হতো। হ্যাঁ, তা বটে। সেরকম একটা ফন্দি মনে মনে ঠিকও করে রেখেছি। কিন্তু সেটা কার্যকর করার আগেই কাল মধ্যরাতে চোরের আবির্ভাব। জানলা ভেঙে ঢুকলো বুঝি? না, অতি ঘোরেল চোর। ভাঙচুর করলে তো শব্দ শুনতে পেতাম। আমার আবার ভারী সজাগ ঘুম। বাড়ির দেউড়িতে দারোয়ান আছে, দুটো অ্যালসেশিয়ান কুকুর, টোটা ভর্তি বন্দুক আছে। বাড়ির সে তলায় পিস্তল নিয়ে শুই। সুতরাং মোটামুটি নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্চিদ্রই বলা যায়। হ্যাঁ, আপনার বাড়ি তো দুর্গ বিশেষ। কুকুর দুটো খুব তেজি, দারোয়ান দুটো বেশ তাগড়াই চেহারার বটে। তাহলে চোরটা ঢুকলো কি করে বলুন তো? হ্যাঁ, সেটাই রহস্য। আমি চোরটাকে জিজ্ঞেস করেছিলাম, বাপু হে, এ বাড়িতে ঢোকা তো অত সহজ নয়, তুমি ঢুকলে কি করে? জবাবে কি বললো? বলল, দুনিয়ায় নিশ্চিদ্র নিরাপত্তা বলে কিছু নেই, সব জায়গাতেই ঢোকা সম্ভব। আমি আপনার বাড়ির সামনের তেঁতুল গাছ থেকে হুক সমেত একটা নাইলনের দড়ি ছুঁড়ে দিয়েছিলাম। ছাদের রেলিংয়ে আটকে সেটা বেয়ে ছাদে নেমে আসি আমি। বাবা, এ তো দেখি টারজান। হ্যাঁ, তা বলতে পারেন। দিব্যি কসরত করার চেহারা, ভদ্রঘরের ছেলের মতোই মনে হয়। হ্যাঁ, দিনকাল যা পড়েছে, ভদ্রঘরের বেকার ছেলেদেরও এইসব পথেই নামতে হচ্ছে। তা তারপর কি হলো? চোরেরা নিঃশব্দে চুরি করে, সেটাই এর রেওয়াজ। কিন্তু এর কায়দা আলাদা। খুব মোলায়েম গলায় আমার নাম ধরে ডেকে ঘুম ভাঙালো। নাম ধরে? ছি 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 ছি, আপনি বয়স্ক মানুষ। না, সে আমাকে গোপাল কাকা বলে ডেকেছিল। ও বাচোয়া, তারপর বলুন। আমি পিস্তল খুঁজতে গিয়ে দেখি সেটা যথাস্থানে নেই। চোরটা বলল, অস্ত্র শস্ত্র আমি সরিয়ে নিয়েছি, আলমারির সিন্দুক সব খুলুন, সময় নেই। ওরে বাবা, এ তো চোরের বেশে ডাকাত। হ্যাঁ, তা বলতে পারেন। সব দেখলো, টাকা পয়সা, হিরে জহরত, সোনাদানা, কিন্তু কোনোটাই তার যেন তেমন পছন্দ হচ্ছিল না। হিরে জহরতগুলো একটু নাড়াচাড়া করলো বটে, কিন্তু যেন তেমন গা করল না। এ কেমন বেয়াদব চোর মশাই! এত কসরত করে ঢুকলো, সব হাতের নাগালে পেলো, তাও তার গাল উঠলো না কেন? আরে সেটাই তো রহস্য। সব দেখে শুনে বলল, আপনার ঘরে আর কোনো দামি জিনিস নেই? তা আমি অবাক হয়ে বললুম, এর চেয়ে দামি জিনিস আর কি থাকবে? চোরটা মুখ বেঁকিয়ে বলল, হ্যাঁ, এসব তো দামি জিনিস বটে, কিন্তু আমার দরকার লাগবে না। বটে? খুব নবাবপুত্র দেখছি।
তারপর 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 সে বলল, আপনার বইপত্র কোথায় থাকে? আমি বললাম, কেন, নিচে লাইব্রেরি ঘরে। বইপত্র? ছ, বইপত্র দিয়ে কি হবে? সেটা তো জানি না, তবে নিয়ে যেতে হলো। দেখলাম বইপত্রে তার বেশ আগ্রহ আছে। বিস্তর বই বের করে করে দেখলো, আবার যত্ন করে জায়গায় রেখে দিল। অনেকক্ষণ ধরে প্রতিটি আলমারি ঘাঁটলো সে। তা বই ঘেটে সময় নষ্ট করা কেন বাপু? আমিও তাকে সে কথাই বলেছিলাম। সে বলল, ও আপনি বুঝবেন না। তারপর? বললে বিশ্বাস করবেন না মশাই, খুঁজে পেয়ে সে একখানা বই বের করলো। বেশ পুরনো বই, নাম নীলবসনা সুন্দরী। কার লেখা জানি না, বই পড়ার অভ্যাস আমার নেই, বাপদাদার আমল থেকেই ওগুলো পড়ে আছে। নীলবসনা সুন্দরী? তা সেটা কি করলো? আরে সেটাই তো চুরি করলো মশাই। বলল, এটা চুরি করতেই আমার আশা। কি, শুধু একটা বই? হ্যাঁ, বইটা নিয়ে সে হাওয়া হয়ে গেল মশাই। কি আশ্চর্য, এমন আহম্মক আর দেখিনি। আমাদের অতি প্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোট গল্প বড় চোর ছোট চোর। হরেকৃষ্ণ বৈষ্ণবের বাড়িতে চুরি করতে ঢুকতে যাবে এমন সময় শীতল সাধু খাঁর সঙ্গে একেবারে মুখোমুখি। নবুদাস কাঁচুমাচু হয়ে বলল, আরে শীতল দাদা যে। শীতল একটু উচ্চাঙ্গের হাসি হেসে বলল, দিনকাল কি পড়লো রে নবু, মগজ পাকলো না, হাত মক্ষ হলো না, গুরুবরণ হয়নি, দুধের ছোকরারা সব লাইনে নেমে পড়ল। ছি 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 ছি, বিদ্যেটার উপর ঘেন্না ধরে গেল রে। শীতল দাস মান্যগণ্য লোক, লাইনে তার খুব নাম ডাক, বয়সও বড়। তবু কথাগুলো শুনে নবুর ভারী আঁতে লাগ। বলল, দেখো শীতল দাদা, আমাদেরও ঘর সংসার আছে, আমাদেরও পেট চালাতে হয়। একজন লুটে পুটে খাবে আর আমরা আঙুল চুষবো? এ তো নিয়ম নয়। আর মগজ পাকার কথা বলছো, মগজ কি আর ঘরে বসে থাকলে পাকবে? কাজে নামলেই মগজ খোলে। আর হাত পাকানোর কথা যদি বলো, তাহলে আমিও বলি, গেল হপ্তাহে কি আমি বিদ্যাধর মণ্ডলের লোহার সিন্দুক ভাঙিনি? শীতল কঠিন হাসি হেসে বলল, হ্যাঁ, তা ভেঙেছিস, তবে পেয়েছিলি তো লবণতা। সিন্ধুকের জিনিস সেদিনই বিদ্যাধর সব সরিয়ে ফেলেছিল। তোর বড়াতে জুটেছিল এক বান্ডিল দস্তাবেজ আর এক পুটলি তামার পয়সা আর 25টি টাকা। নবু বলল, সেটা বড় কথা নয় শীতল দাদা, সিন্দুক যে ভেঙেছিলাম সেটা তো স্বীকার করবে। তো এইভাবে দুজনের মধ্যে তুমুল তর্ক বেঁধে গেল। তবে কোনো চেঁচামেচি নেই, ঝগড়া হচ্ছিল ফিসফিস করে, যাতে গেরস্থর ঘুম না ভাঙে যায়। ফিসফিস করে ঝগড়া করা সহজ কথা নয়, এলেম লাগে। শীতল বলল, দেখ নবু, বড়দের মুখে মুখে যে কথা বলতে নেই, এই শিক্ষাটাও তোর হয়নি দেখছি। চোর ডাকাত যাই হোস, মানের মানটা তো দিবি। যাক, এখন তুই কেটে পড়। সামনের ফাল্গুনে আমার ছোট মেয়ের বিয়ে, পাত্রপক্ষ 6,000 টাকা পৌঁছেছে, তার উপর সোনা দানা। বিয়ের খরচা খরচ তো বড় কম নেই। তুই বরং শিবুর হালুই বাড়িতে গিয়ে কাজ সেরে। সকালে গরু কিনতে সে প্রতাপপুরের গোহাটায় যাবে বলে শিবু 7,000 টাকা জোগাড় করে রেখেছে। খাটের নিচে মেটে হাড়িতে আছে, যা গিয়ে হাসিল করে আয়। প্রেস্টিজে লাগলেও নবু আর কথা বাড়ায়নি। শীতলদাকে চটিয়ে লাভ নেই, বুড়ো চোরদের একটা জোট আছে। সে নতুন লাইনে নেমেছে, ট্যান্ডাই মান্ডাই করলে বিপদ হতে কতক্ষণ। বুড়ো চোরদের সে পছন্দ করে না বটে, কিন্তু এটা মানে যে শীতল, সাধুখা, বিরিঞ্চি মণ্ডল, বীরু গায়েন, হরিপদ, কীর্তি নিয়ার
মতো ওস্তাদদের কাছে অনেক কিছু শেখার আছে। ওদের দোষ একটাই, নবুকে তারা ধর্তব্যের মধ্যেই আনে না। একটু দূরে শীতল সাধুখার হাতের কাজ আর কৌশলটা দেখার ইচ্ছে ছিল নবুর, কিন্তু দেরি হয়ে যাবে বলে আর দাঁড়ায়নি। মুশকিলটা হলো শিবু হালুয়ের বাড়িতে ঢুকতে যেতেই শিবুর মেজো খুঁড়ো যে একটু মাথা পাগলা লোক, এটা তার খেয়াল ছিল না। লোকটার দোষ হলো দাওয়ায় বসে সারা রাত বকবক করে। লোকে বলে পবন খুঁড়ো নাকি ভূত প্রেতের সঙ্গে কথা কয়। দাওয়ার দিকটাই সুবিধা নেই দেখে নবু পেছন দিকটায় কচুবন পেরিয়ে গিয়ে জানালা ফাঁক করল বটে, কিন্তু কাজটা মোলায়েম হলো না। দুবার দুটো খটাং আর মচাং শব্দ করে ফেলে। শীতল সাধুখা ভুল বলেনি, এখনো তার হাত মক্স হয়নি, গরু মারা বিদ্যেও নেই। তবে পাকা মাথা হলে ভালো করে সুলুক সন্ধান আর আপৎকালের ফন্দি ফিকির জেনে বুঝে সে আসত। বিপদটা হলো এই শব্দে সামনের দাওয়ায় পবন খুঁড়োর বকবকানি বন্ধ হয়ে গেল, আর ঘরের ভেতর থেকে শিবুহালুই ঘুম জড়ানো গলায় একটা হাঁক মারল। বলি, ও মেজু খুড়ো, কথা কইছো না যে বড়? তোমার কথা বন্ধ হলে যে আমার ঘুমের অসুবিধা হয়। পবন খুঁড়ো বলল, একটু জল খেলুম বাপ, এই কথা তো সেলাই করতে হয় কি না, তাই গলাটা শুকিয়ে যায়। টেনে ঘুম দে বাপু, কথা আর থামাচ্ছি না। তো পবন খুঁড়ো ফের বকবক শুরু করলো। শিবু হালুয়ের নাক ডাকতে লাগলো। নবু ডিং বেড়ে জানলা গলিয়ে ভেতরে সেঁধিয়ে গেল, কিন্তু খাটের নিচে নজর করে বড্ড দমে গেল সে। মেটে হাঁড়ির যেন হাট বসে গেছে, গিজ গিজ করছে মেটে হাঁড়ি। এর কোনটায় হালুয়ের পর 7,000 টাকা আছে তা কে জানে। প্রথম হাঁড়ির মুখ থেকে মালসা সরিয়ে হাত ঢুকিয়ে দেখলো গলা অবধি ঢাল, পরেরটাই চিটেবু, তার পরেরটাই তিসির তেল। কিন্তু হাল ছাড়লে তো হবে না। পরের হাঁড়িটা হাতে দেখে নবু বুঝলো জায়গাটা ফাঁকা, কিন্তু হাঁড়ি রাখার বিড়েটা পড়ে আছে, অর্থাৎ 4 নম্বর হাঁড়িটা যথাস্থানে নেই। তাহলে কি হাঁড়ি নিয়ে কেউ হাওয়া হয়ে গেছে? গুটি 10 হাঁড়ি তল্লাশের পর হাল ছাড়তে হলো, কারণ পবন খুঁড়োর বকবকানি থেমেছে এবং শিবু হালুয়ের ঘুমও ভেঙেছে। সে হাঁক দিল, এ খুড়ো, ফের চুপ মেরে গেলে কেন? চুপ কি আর সাধে মারি বাপ, তোর ঘরে যে ইঁদুর ঢুকেছে, বেজায় কুটুর কুটুর শব্দ শুনছি। বলি টাকাগুলো যদি কেটে রেখে যাই, তাহলে কাল সকালে কি দিয়ে গরু কিনবি বাপু? তাই তো বলে শিবু ধর্মর করে উঠে পড়ল। নবুর লহময় জানলা গলে বাইরে লাফ মেরে পড়ল। পরি ছুটতে যাবে এমন সময় জানলা করে আরো একটা লোক লাফিয়ে নেমে এসে ক্যাঁক করে তার ঘাড় ধরে দাঁড় করিয়ে বলল, আরে আহম্মক কোথাকার, আর একটু হলেই যে কাজটা কাঁচিয়ে দিয়েছিলি রে হারামদাদা। লোকটাকে চিনতে পেরে নবু নিশ্চিন্তে শ্বাস ছাড়ল। শত্রুপক্ষের লোক নয়, এ হলো নিবারণ সরকার। তার নিবারণ দাদারও হাত যশ আছে। নিবারণ দাদার বউ রিক্সা করে বাজারে যায়, তার খোকা খুকিরা প্রাইভেট মাস্টারের কাছে পড়ে, বাড়িতে টিউবওয়েল আছে, দোহাত্তা কামায়। নবু হাত কষলে দেতো হাসি হেসে বলল, পাকা খবর পেয়ে ঢুকেছিলাম, তবে ফসকে গেল। নিবারণ অবাক হয়ে বলল, কিসের পাকা খবর রে? সেই গরু কেনার 7,000 টাকা নাকি? সে তো আমি কখন গোস্ত করে বসে আছি। 7,000 তো এখন আমার ট্যাকে। একটা হাঁড়িতে খানিক আমসত্ব পেয়ে গেলাম বলে এই দেরি। ও জিনিস তো আর হালুম হুলুম করে খাওয়া যায় না, চিবিয়ে রসস্ত করে খেতে হয়। তা তোর জ্বালাই কি আর শান্তিতে বসে খেতে পারলুম? তো নবু লজ্জায় নতমুখ হয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। নিবারণ বলল, ওরে মন খারাপ করিস না, রাত কাবার হতে এখনো মেলা দেরি। নন্দরামের ছেলের বিয়ে গিয়েছে পরশুদিন। শুনেছি 15 টাকা নন্দরামের বালিশের তলায় আছে। তা কম হবে না, 1010 তো বটেই, বেশিও হতে পারে। দেখ চেষ্টা করে। নবু প্রমাদ গুনল। একসময় নবুর নন্দরামের বাড়িতে মুনিশ খাটত। হাড় ভাঙা মেহনত করে মাস কারবারে 30টি টাকা মাত্র জুটত।
তার উপরে নন্দরাম ভারী রাগী মানুষ, রেগে গেলে হাতের কাছে যা পাবে তাই ছুঁড়ে মারবে। গরু হারিয়ে যাওয়ায় নবুর উপরে রেগে গিয়ে তার দিকেও ছুঁড়ে মেরেছিল বটে। তবে তখন নন্দরামের জলখাবারের সময় বলে হাতে ছিল একটা লুচিতে জড়ানো রসগোল্লা, তাই বরাত জোরে নবু বেঁচে যায়। আর সেই প্রথম রসগোল্লা দিয়ে লুচি খেতে কেমন লাগে তা টের পেয়েছিল। স্বাদ এখনো মুখে লেগে আছে। সুবিধে শুধু এইটুকুই যে নন্দরামের অ্যালসেশিয়ান কুকুরটা তাকে খুব চেনে, আর বাড়ির সুলুক সন্ধানও নবুর জানা। দেওয়াল টপকে বাগানে ঢোকার জলের মতোই সহজ হয়ে গেল। কুকুরটা তেড়ে আসতেই নবু আমি বলে তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিতেই সেটা লেজ নেড়ে হাত পা চেটে দিতে লাগলো। সাফাইয়ের লোক ঢোকার ছোট দরজাটার ছিটকিনি বরাবরই নড়বড়ে ছিল। বাইরে থেকে সেটা খুলে ফেলতে কোনো মেহনতের দরকারই হলো না। গ্রিলের তালাটা মোটকে দোতলায় উঠে যাওয়া অবধি গা মোটে ঘামলই না নবু। তবে তার কপালটা বিশেষ ভালো নয়, শেষ রক্ষা হলে হয়। মুখখানা গামছায় ভালো করে জড়িয়ে নিল নবু। তারপর নন্দরামের শোয়ার ঘরের দরজাটায় হাত লাগালো। পাকা হাত হলে কোনো সমস্যাই নয়, কিন্তু মুশকিল হলো নবুর হাত এখনো নিতান্তই কাঁচা। শিক ঢুকিয়ে ভেতরে ছিটকিনি খুলবার কসরত করার সময় একটা ঢপ এবং একটা ঠং করে শব্দ সে সামাল দিতে পারল না। আর কপালের এমনই ফের যে দরজার পাল্লাটা খুলতে যেতেই কবজায় এমন বিকট ক্যাঁচ ক্যাঁচ শব্দ হলো যে তাতে পাথরেরও ঘুম ভেঙে যায়। আর হলোও তাই। কাঁচা ঘুম ভেঙে নন্দবাবু উঠে বসলেন। গুরুগম্ভীর গলায় বলে উঠলেন, কে রে? কার এত সাহস? কার ঘাড়ে দুটো মাথা যে এই অসময়ে আমাকে বিরক্ত করিস? নবু বুঝল এই মকাটাও গেল। শীতলদাদা যা বলেছিল তা হাড়ে হাড়ে সত্যি। সে এখনো দুধের শিশু। বারবার 3 বার কাজ ফসকে যাওয়ায় মাথাটাও যেন কেমন ধারা হয়ে গেল নবুর। সে হঠাৎ বলে বসল, এই কাজের সময় এত চেঁচামেচি করবেন না তো মশাই, ওতে ভালো অসুবিধা হয়। তা এই কথা শুনে নন্দরাম এমন হতবাক হয়ে গেল যে প্রথমটায় মুখে বাক্য সরল না। তারপরেই হঠাৎ তবে রে বলে হুঙ্কার ছেড়ে উঠে হাতের কাছে যা ছিল তাই ছুঁড়ে মারল নবুর দিকে। বরাবরের মতোই নন্দরামের হাতের টিপ খুবই ভালো। লুচিতে জড়ানো রসগোল্লাটাও সেদিন নবুর কপালে এসে লেগেছিল, তো এটাও লাগলো। নবু দুহাতে কপাল চেপে ধরে আঁক করে একটা শব্দ করে বসে পড়ল বটে, কিন্তু বসে পড়েই বুঝতে পারল তার হাতের কোষে এক বান্ডিল নোট। ধুতির কোষি আঁটতে আঁটতে নন্দরাম খাট থেকে নামবার আগেই অবশ্য নব এক লাফে চৌকাট ডিঙ্গিয়ে দুধদার সিঁড়ি ভেঙে বাগান পেরিয়ে দেয়াল ডিঙ্গিয়ে হাওয়া। তার পরদিন কালুচরণের দোকানে ঢুকেই নবু টের পেল বুড়ো চোরেরা তাকে আড়ে আড়ে দেখছে। তুচ্ছতাচ্ছিল্যের ভাবটা আর যেন নেই বললেই মনে হচ্ছে। শীতল সাধুখাঁর চোখেও একটু শ্রদ্ধার ভাবও যেন দেখতে পাচ্ছিল নবু। তা সে যাই হোক, নবু বেশ বুক ফুলিয়ে মাথা উঁচু করেই বসে রইল। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আগামী শনিবার আমাদের আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে। আর চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।